প্রিয় বিভূতি, প্রথমেই বলে রাখি এটি একটি জরুরিকালীন চিঠি। শেষ 2 সপ্তাহ ধরে তারানাথের শরীর একেবারেই ভালো নয়। আমি প্রতিদিনই সন্ধ্যায় একবার করে যাচ্ছি ওনাকে দেখতে। ওষুধপাতি যা লাগছে সবই এনেছি, কিন্তু আমার মনে হয় আমরা দুজন একবার একসঙ্গে গেলে উনি একটু মানসিক বল পাবেন। তারানাথ বলেছিলেন নিজের মানুষ পাশে থাকলে যে কোনো অতিমারি ঠিক হয়ে যেতে পারে। তাই তোমার কাছে এটা আমার অনুরোধ, 2 দিনের ছুটি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব একবার চলে এসো। আমি তোমার অপেক্ষায় থাকব। ইতি কিশোরী। আজ সকালেই চিঠিটি আমার কাছে এসে পৌঁছায়। চিঠিটা পড়ে আমার মন চঞ্চল হয়ে উঠল। তারানাথের অসুস্থতা ব্যাপারটা মেনে নিতেও যেন কষ্ট হয়, কারণ তার গল্প শুনতে শুনতে এমন অনুভূতি অনেকবার হয়েছে যে তারানাথ তান্ত্রিক হয়তো স্বাভাবিক কোনো ব্যক্তি নয়। এমনকি এটা বললেও ভুল হবে না, বিচার বুদ্ধির বিপরীতে গিয়ে কখনো কখনো এটাও মনে হয়েছে সে হয়তো অবিনশ্বর। আমি সেদিনই সার্ভেয়ারের সাথে কথা বলে টানা 4 দিনের ছুটি জোগাড় করলাম। কলকাতায় পৌঁছে 1 মুহূর্তও অপেক্ষা করিনি, সোজা কিশোরীর মেসের সামনে গিয়ে তাকে ডেকে পাঠালাম। কিশোরী ব্যস্ত হয়ে বেরিয়ে এলো, বলল, আরে ভায়া, তুমি এসে গেছো, আমার মান রাখলে। কাল সন্ধ্যায় আমি তারানাথকে দেখতে গেছিলাম, তখনই বলে এসেছি যে ঠাকুরমশাই পরের দিন বিভূতিকে নিয়ে আসবো। যাক, তুমি একটু দাঁড়াও, আমি ধুতিটা পাল্টে নিই। বলে কিশোরী আবার দ্রুত পায়ে ভেতরে চলে গেল। মিনিট 5 মধ্যে ও তৈরি হয়ে এলে আমরা বেরিয়ে পড়লাম মটলেনের উদ্দেশ্যে। তারানাথের বাড়ির উঠোনে পড়ে থাকা শুকনো পাতা ও মোটা ধুলোর আস্তরণ গৃহস্বামীর অসুস্থতার পরিমাণের জানান দেয়, কারণ এ যাবৎ তার বাড়ির অবস্থা আমি এমন দেখিনি। উঠোন পেরিয়ে ঘরের সামনে গিয়ে দাঁড়াতেই দেখি তারানাথ একটা পাতলা কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে। আমাদের পায়ের শব্দে দরজার দিকে ফিরল সে। অসুস্থ গলায় বলল, ও, তোমরা দুজন এসেছো তবে? এসো এসো, ভেতরে এসো। আমরা ভেতরে এলাম। আমি তারানাথের পাশে বসে প্রশ্ন করলাম, কি হয়েছে ঠাকুরমশাই, আপনার হঠাৎ এমন অবস্থা হলো কি করে? তারানাথ চুপ করে আমার দিকে চেয়ে রইল, কোনো উত্তর দিল না। কিশোরী একটা চেয়ার টেনে নিয়ে বসল। আমি আবার প্রশ্ন করলাম, কি হয়েছে ঠাকুরমশাই, শরীরটা কি খুব অসুস্থ লাগছে আপনার? এবার যা দেখলাম তা আরো বিস্মিত করল আমাদের। আমার প্রশ্নের সাথে সাথেই তারানাথের চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়ল অক্লেশে। উনি ব্যস্ত হাতে তা মুছে নিয়ে একটু উঠে বসার চেষ্টা করতেই কিশোরী বলল, আহা, ওঠার দরকার নেই ঠাকুরমশাই, এভাবে আপনাকে আর দেখতে পারছি না। যদি একান্তই নিজের মনে করেন তবে কিছু হয়ে থাকলে বলুন, আশা করি আপনার মনটাও একটু বিশ্রাম পাবে। তবে তারানাথ পিঠের নিচে মাথার বালিশটা হেলান দিয়ে উঠে বসল। তারপর বলল, প্রথমেই তোমাকে কৃতজ্ঞতা জানাই কিশোরী, কারণ তুমি কথা অনুযায়ী আজ বিভূতিকে নিয়ে আমার কাছে এসেছো। তোমাদের দুটিকে একসাথে দেখলেও মনে অনেকটা বল পাই। বয়সের ঘেরাটোপে এমনভাবে বিধ্বস্ত হয়েছি যে শারীরিক শক্তির সাথে মনের জোরটাও সেদিনের পর থেকে একেবারে চলে গেছে। তারানাথের গলাটা আবার একটু কাঁপল। বললাম, কোন দিনের কথা বলছেন ঠাকুরমশাই? কি হয়েছে যদি একটু খুলে বলেন? তারানাথ মাথা নেড়ে বলল, বলবো, তোমাদেরই অপেক্ষা করছিলাম তো। ঠিক ভুলের অনেক দর কষাকষির পর সিদ্ধান্ত নিলাম এই ঘটনা না বললে আমার মনের বাস্তবিক অবস্থার কোনো পরিবর্তন হবে না। আর সত্যি কথা বলতে, ওষুধপাতি খেয়ে বেঁচে থাকার থেকে না থাকাটাই আমার কাছে শ্রেয়। এ মার ধাতে সয় না। কিশোরী ভ্রুকুটি করে বলল,
না থাকাটাই শ্রেয় বলতে? আপনার দেখানো পথে বৈতরণী পার করব আগে, তারপরে হবে আপনার ছুটি। ভাবলেন কি করে আমরা থাকতে এখনই আপনাকে কোথাও যেতে দেব? তারানাথ শান্ত দৃষ্টিতে কিশোরীর দিকে তাকিয়ে বলল, কিশোরী, বেশি দিন এই জগতে থাকাটাও একটা পাপের মধ্যেই পড়ে, মনে রেখো। কথাটা কেন বললাম তার বিশ্লেষণ তোমাদের পরে করব, তবে এখন যে কথাগুলি বলবো তা ভালোভাবে শুনে একটা সিদ্ধান্তে তোমাদের আসতে হবে। আমরা দুজনই মাথা নেড়ে সম্মতি জানালাম। তারানাথ একটা দীর্ঘ প্রশ্বাস ছেড়ে বলতে আরম্ভ করল, মাসখানেক আগে আমি একবার আমার দেশের বাড়ি গেছিলাম জমি জমা কেন্দ্রিক কিছু কাজে। তোমরা তো জানোই ওখানে আমার বেশ খানিকটা পৈতৃক সম্পত্তি অবশিষ্ট রয়েছে। রাজনৈতিক হাঙ্গামায় সেটাও প্রায় হারানোর জোগাড়। আমার বন্ধু বীরজাভূষণ আমায় এসে জানায় যে একবার দলিল দস্তাবেজ নিয়ে গ্রামের মোড়লের সাথে যেন আমি কথা বলে আসি। তো আমি যেতেই কিনা জানি না, এমন কোনো অসঙ্গতি মোড়লের কোথাও পেলাম না যাতে আমার দুশ্চিন্তা বাড়তে পারে। বুঝতেই পারছো, এতদিন পরে গ্রামে ফিরেছি, চট করে চলে আসতেও তো মন চাইল না। কিন্তু সে যে এখনো আমার সঙ্গী হয়ে ছায়ার মতো আমায় অনুসরণ করে চলেছে, এবং এই যাত্রা যে অনুষ্ঠিত হয়েছে তাঁরই ইচ্ছেতে, সেটা এই ঘটনার পরেই আমি নিশ্চিত হয়েছি। তারানাথের কথায় আমরা দুজনই বিস্মিত হলাম। কিশোরী বলল, কার ইচ্ছের কথা বলছেন ঠাকুরমশাই? বাড়িতে এক রাত কাটিয়ে পরদিন সকালবেলায় মনে হলো একবার গ্রামটা ঘুরে দেখে আসি। আমার শৈশবের কত অপার্থিব মুহূর্তই না লেগে আছে এই গ্রামের মাটিতে। এইসব ভাবতে ভাবতেই গিয়ে পৌঁছলাম ওই কৈখালির মাঠে। বৃক্ষের বয়স নির্ধারণ করা শক্ত, তবে ভাবতেই পারিনি মাঠের শেষ প্রান্তের ওই বট গাছটা এখনো একই রকম ভাবে ক্লান্ত পরিশ্রান্ত মানুষদের ছায়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। এক পা দুপা করে সেদিকে এগিয়ে গেলাম আমি। দূর থেকেই দেখেছিলাম তিনটি মানুষ গাছের তলায় রয়েছে। পৌঁছে দেখি এক বছর 40-এর ভদ্রলোককে তার মাঝে বয়সী দুজন পিঠে হাত বুলিয়ে বুলিয়ে কিছু বোঝাচ্ছে। নির্দিষ্ট ব্যক্তিটি মাথা নিচু করে বসেছিল, মুখ তুলে কিছু বলতে যাচ্ছিল বাকি দুজনকে। এমন সময় আমার দিকে তার চোখ পড়ল। দেখলাম মুহূর্তেই তার চোখ জ্বলজ্বল করে উঠল। সম্বোধনের স্বরে বলল, এই, এটা চক্রবর্তী কাকাবাবু না? বাকি দুজন তার কথা শুনে আমার দিকে তাকালো। তাদের চোখেও যেন একটা তৃপ্তির জ্যোতি ফুটল আমায় দেখে। ওদের মধ্যে একজন এসে আমায় প্রণাম করে বলল, কাকাবাবু, আমি রতন বানুজ্জে। আপনাকে এখানে এমন সময় পাবো এটা আমরা কোনো মতেই আশা করিনি। এমনকি আপনার কথা যদি সত্যি আগে মাথায় আসতো, আমরা এক মুহূর্ত অপেক্ষা করতাম না। ওদের কথা আদি বা অন্ত কিছুই বুঝতে না পেরে বললাম, কেন, কি বলো তো, কি হয়েছে? বলে আমি একটু এগিয়ে গাছের তলায় গিয়ে দাঁড়ালাম। মাঝের ছেলেটি বলল, কাকাবাবু, আমি বলরাম ঘোষের নাতি জীবন। আর তোমাকে বিস্তারিত ব্যাপারটা আগে বলি। আমি এই বছর 5 হলো বিয়ে করেছি। আমার স্ত্রী এখন 6 মাসের গর্ভবতী। দিন 10 আগে এক কৃষ্ণবর্ণ পাগলাটে গোছের লোক আমার বাড়িতে এসে আশ্রয় নেয়। রাতের বেলা তাকে খাবার দিতে গিয়ে তার মুখে এক আশ্চর্যজনক কথা শুনলাম। আমায় তার পাশে বসিয়ে বললে, দেখো জীবন, আমার কথাকে যদি একটু গুরুত্ব দিয়ে শোনো তবে তোমায় এই সংবাদটা শোনাবো, নইলে
অদৃষ্টের লিখন অনুযায়ী যা ঘটার তা তো ঘটবেই। এমন কথা শোনার পর মন কি আর স্থির থাকতে পারে? বললাম, কি হয়েছে, কি বলতে চাইছেন বলুন। তোমার স্ত্রী গ্রহণকালে গর্ভবতী অবস্থায় বাড়ির প্রাঙ্গণে বিচার করেছে, যা একেবারেই এই সময় মঙ্গল নয়। বাড়ির এক গুরুজন এই ব্যাপারে তাকে সাবধান করে দিলেও সে কিন্তু নিষেধ মানেনি। মনে রেখো, শুক্রের দশা পড়েছে তোমার স্ত্রীর ওপর। সে কখনোই একটি জীবিত সন্তানকে জন্ম দিতে পারবে না আর জীবনে। শুক্রাচার্য যেরকম শান্তির দেবতা, ঠিক তেমনি উনি একজন অসুরাধিপতি। ভূত, পিশাচ, হাকিনী, যোগিনী তার আশ্রয়ে নিরাপদ থাকে। মহা বিপর্যয় ডেকে এনেছে তোমার স্ত্রী এই বংশের জন্য। বলতে খারাপ লাগলেও এই কুলের বিস্তার আর কখনোই সম্ভব নয়। কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। মাথায় বজ্রাঘাতের প্রমাণ উদ্দীপনা অনুভব করলাম কাকাবাবু। মানুষটার কথা স্পষ্টতা তার পরিচয়কে বদলে দিল নিমেষেই। হাত জোর করে বললাম, তাহলে কি কোনো উপায় নেই আর? ঈশ্বরের কাছে প্রায়শ্চিত্তের পুষ্পাঞ্জলি দেওয়া যায় না? লোকটি চোখ বুজে মাথা নেড়ে বলল, উপায় একটাই আছে। খুব শীঘ্রই একজন আসবে যার হাত ধরে এই বংশকে পরিত্রাণ দেওয়া সম্ভব হবে। সে স্বাভাবিক একজন মানুষ হলেও তার দৈব ক্ষমতা ও প্রাপ্তি জ্ঞানের পরিধি বিস্তর। বহু গুণী মানুষের আশীর্বাদ প্রাপ্ত সেই অবতার। আমি তোমার ভিটেতে সেই কদিনই আছি, যতদিন না তুমি সেই বিশেষ মানুষকে খুঁজে না আনতে পারো। এই কথা বলে উনি আমায় আরো বিভ্রান্তিতে ফেলে দিলেন। আপনি বলুন, কোথায় পাবো আমি এমন মানুষ? কাকাবাবু, আপনি তো শুনেছি তন্ত্রমন্ত্র নিয়ে স্বল্প বিস্তর চর্চা করেছেন। আমার আপনার কাছে একটাই অনুরোধ, একটিবার আমার সাথে আমার বাড়িতে চলুন। ওই ব্যক্তি এখনো রয়েছে সেখানে। উনি কি বলতে চাইছেন আশা করি আপনি তার পরিভাষা এক বাক্যে বুঝতে পারবেন। কথাগুলো শুনে আমি বিস্মিত হলাম। উক্ত বর্ণনার সাথে আমার অতীতের মিল আছে অনেকটাই। শুধু অবতার কথাটার সাথে আমার মিল পায়নি, কারণ যাকে তাকে তো আর অবতার বলে সম্বোধন করা যায় না। তবুও সিদ্ধান্ত নিলাম আমি জীবনের সাথে তার বাড়িতে যাব। হাজার হোক, নিজের গ্রামের ছেড়ে এমন একটা বিপদের প্রস্তাব কানে এলে মনের ভেতরে বেদনার উদ্বেগ হওয়াটা খুবই স্বাভাবিক। ওদের তিনজনের চোখে এই একটা ভরসার প্রতিচ্ছবি পরিষ্কারভাবে ফুটে উঠেছে দেখে আমি আর এক মুহূর্ত তাদের দুশ্চিন্তাটা রাখলাম না। বললাম, আচ্ছা বেশ বেশ, চলো, আমি তোমাদের সাথে যাব। ব্যাপারটা যতটা বুঝলাম, সত্যিই তোমার স্ত্রী এক অমার্জিত ভুল করে ফেলেছে। জানি না এর থেকে পরিত্রাণ কিভাবে সম্ভব, তবু চলো দেখি একবার, চলো। কৈখালির মাঠ পেরিয়ে দক্ষিণ দিক বরাবর হাঁটলে দেখা যায় দিগন্ত বিস্তৃত চাষের জমি। এবার গিয়ে দেখলাম সেই জমির উপরে একটা ফাঁকা স্থানে মাথা উঁচু করে দাঁড়িয়েছে একটা দোমহলা জমিদার বাড়ি। জমিদার বাড়ি বললাম কারণ সেকালের জমিদার বাড়িগুলোর কিছু জিনিসের সাদৃশ্য ছিল চোখে লাগার মতো। যেমন ওই প্রধান ফটকের দুপাশে দুটি পাথরে সিংহ তো থাকতই, তার সঙ্গে প্রাঙ্গণের ঠিক মাঝখানে থাকতো একটা ক্ষুদ্র জলাশয়কে কেন্দ্র করে ছোট্ট ফোয়ারা। এই দ্বিতীয় জিনিসটা সত্যিই সেকালে অবাক করার মতো এক আবিষ্কার ছিল। এখন তো কত ধরনের ঝর্ণা বা ফোয়ারা হামেশাই দেখা যায়। তো যা বলছিলাম, বাড়িটা দূর থেকে দেখে চক্ষু প্রেমে পড়ে গেলেও ফটকের ভেতরে প্রবেশ করতেই একটা তীব্র বিকর্ষণ অনুভব করলাম। মন দিয়ে শোনো যা যা বলছি।
এ কিন্তু বেশি আগের কথা নয়, মাত্র কয়েকদিন পূর্বের কথাই বলছি তোমাদের। দৃষ্টি সজাগ রেখে জীবনকে অনুসরণ করে অন্তর্মহলের সামনে গিয়ে দাঁড়ালাম। জীবন বললে, কাকাবাবু, উনি বাড়ির পেছনে গোয়াল ঘরে আছে। অনেক অনুরোধ সত্ত্বেও গৃহে প্রবেশ করেননি। আসুন, আমার সাথে আসুন। আমি তাকে অনুসরণ করলাম। গোয়াল ঘরে পৌঁছে যাকে দেখলাম, তাকে দেখার পর আমার ব্রহ্ম মস্তিষ্কে দারুণ বেদনা বোধ করলাম। এই মানুষটি আমার চেনা, এবং শুধু চেনা নয়, তার সাথে পরিচয়ের প্রতিটা মুহূর্ত আমার পুঙ্খানুপুঙ্খভাবে মনোজগতে বিরাজ করছে। দারুণ কৌতূহলে কিশোরী প্রশ্ন করল, কে ঠাকুরমশাই? আমার বাল্যকালে কৈখালির মাঠে দেখা হয় সেই বিচিত্র পুরুষ, সেই বরাহ পালক অর্থাৎ স্বয়ং কাল ভৈরবের সাথে। অজান্তেই আমার হাত ললাট স্পর্শ করল তার সামনে। জীবন অবাক হয়ে চেয়ে রইল আমার পানে। সামনের মানুষটি পুরো ব্যাপারটা নিছক ভ্রান্তিতে প্রমাণ করার চেষ্টা করে বললেন, আরে আরে, প্রণাম করছো কাকে? এদিকে এসে বসো, আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম। আমার অপেক্ষাতেই ছিলেন মানে? ওরে পাগল, আমি তো নিজের হাতে সব করতে পারি নে। দরকার হয় একজন উপযুক্ত মাধ্যমকে। তুমি তো এই গ্রামেরই ছেলে, এবং একজন সফল তান্ত্রিক না হলেও তুমি একজন ভালো পুরোহিত, তা আমি জানি। আচ্ছা, তোমরা দুজনে না এদিকে এসে বসো, তারপরে আমি সবটা বলছি। আমি সত্যি অবাক হলাম ওনাদের কথা শুনে। এমনভাবে অভিনয়ের সুরে সমস্তটা বললেন যে জীবন কেন, আমারও একটা কৌতূহল সৃষ্টি হলো তার প্রতি। আমি ও জীবন তার পাশে গিয়ে দুটো আলাদা ইটের উপরে বসলাম। উনি বললেন, জীবনের অনাগত সন্তানটি বিপদগ্রস্ত। হয়তো ভূমিষ্ঠ হওয়ার আগেই সে মাতৃগর্ভে প্রাণ হারাবে। তবে এতে কিন্তু তার কোনো পাপ নেই। যে গর্ভের সন্তান বর্তমানে ভ্রূণছে, সেই গর্ভধারিণী এই ভবিতব্যের জন্য দায়ী। তুমি যদি একটু উপকার করো, তবে হয়তো গৃহমাতা ও তার সন্তানকে পাপ মুক্তি প্রদান করা যেতে পারে। যদিও শুক্রাচার্যের রোশানলে সব কিছুই মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যাওয়া সম্ভব, তবুও আমার বিশ্বাস এই যে শুক্রের কৃপা দৃষ্টিকে অতি সহজেই লব্ধ করা যেতে পারে। বেশি কিছু নয়, আমার কথা অনুযায়ী প্রতিটা পদক্ষেপ মেনে যদি আরাধনা করা যায়, তবে আমি নিশ্চিত পরিত্রাণ দেখতে পারছি অদূর ভবিষ্যতে। কাঁপা কাঁপা গলায় বললাম, বাবা বাবা, আমি এই কার্য নিজের হাতে করতে চাই, কিন্তু আমি কি পারবো বাবা? মানে বহুকাল আধ্যাত্মিক জীবন ত্যাগ করে বৈষয়িক জীবনকে সঙ্গী করে নিয়েছি বাবা। এখন কি আমার মধ্যে সেই পূর্ণ পবিত্রতা বিরাজমান? আমার কথা শুনে লোকটি ঈষৎ হাসল, তারপর বলল, শরীর আধ্যাত্মিকতা ছাড়লেও তোমার মন তো আর নাস্তিক হয়ে ওঠেনি। মনে রেখো, সব ব্রাহ্মণের হাতে ভগবান প্রসাদ গ্রহণ করেন না। মানুষের বাস্তুতান্ত্রিক হিসেব নিকে সব ওপরে চলছে, তাও একদম নিখুঁতভাবে। তার কথার মধ্যে একটা দৃঢ় প্রত্যয় লক্ষ্য করলাম, যেন এই প্রতিটা জিনিস তার চোখের সামনে ঘটেছে বহুবার, যেন প্রতিটা কথার নিশ্চিত প্রমাণ বহন করছে সে। আর করবে নাই বা কেন? কাল ভৈরব তো মহাদেবেরই আর এক রূপ। কিন্তু আজ তাকে দেখে বা তার কথা শুনে আমার কেন সেই অনুভূতিটা আসছে না যেটা প্রথমবার জেগেছিল তার পরিচয় জেনে? সে কি তাহলে আমার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করছে অনবরত? হয়তো। তাই আমি বললাম, বাবা, আমায় যা করতে বলবেন আমি করব। আপনি শুধু নবজাতকের সুষ্ঠু ভূমিষ্ঠতাতে আশীর্বাদের দৃষ্টি বিরাজিত করুন। আমার কথা শুনে উনি বেশ আশ্বস্ত হলেন, সেটা ওনার চোখের অভিব্যক্তি দেখেই বুঝলাম। উনি দাঁড়িয়ে বললেন, জীবন, আজকে সন্ধ্যাকালীন পুজোটা আমিই দেব তোমার বাড়িতে। শীঘ্র গিয়ে তুমি তোমার স্ত্রীকে গিয়ে ব্যাপারটা জানিয়ে দাও, এবং বলবে সেও যেন আজ আমার সাথে পুজোতে বসে। আর তুমি আমার সাথে থাকবে, তারানাথ। আমরা তিনজন তারপর বাড়ির সামনে এলাম।
মন্দিরটা বাড়ির উত্তর প্রান্তে পাঁচিল লাগোয়া দেওয়ালের সাথে অবস্থিত। জীবন বাড়ির ভেতরে চলে গেলে আমরা দুজন মন্দিরের দিকে এগিয়ে গেলাম। এতক্ষণ পর যা পাওয়া এই সুযোগ আমি কিছুতেই হারাতে চাইছিলাম না। প্রশ্ন করলাম, বাবা, তুমি তো নিজেই পারো এগুলো করতে, খামোখা আমায় ডাকা কেন? অদৃষ্টের বিপরীতে যেতে হলে মনের মধ্যে দুঃখ বা বিষাদের স্থান থাকতে হয়। তারানাথ, সেটা আমার নেই। এর জন্যেই আমি মন খারাপ দিয়ে গিয়েছিলাম তোমায়, যে মন খারাপের বলে তুমি ছুটেছ নিরন্তর পথে। এই বাড়ির অবস্থানের কারণ ও এই ভয়ানক নাস্তিকতার ফল ভোগ করতে হতে পারে কিন্তু সমগ্র রামজয়পুরবাসীকে। মনে রেখো তারানাথ, সন্তান সম্ভবা মেয়েদের উপরে সদা বিরাজমান থাকে নারায়ণ। আর এই শুক্রাচার্যের সব থেকে বড় শত্রু হলো দেবলোকে একমাত্র সে। গ্রহণ না মানা নারীর সন্তান কি শুধু শুধুই বিকলাঙ্গ হয়? কথাগুলো ছেঁড়া ছেঁড়া ভাবে বললেও মর্ম বুঝে নিতে কিছুমাত্র অসুবিধা হলো না আমার। এইটুকু বুঝতে পারলাম, অক্লেশেই আমার উপরে এত বড় দায়িত্ব উনি দেননি। নিশ্চয়ই এই তারানাথ তান্ত্রিকের মধ্যে কিছু একটা উনি খুঁজে পেয়েছেন। এই নিন, এই জলটুকু খান তো দেখি। কিশোরী পাশে ঢেকে রাখা গ্লাসটা বাড়িয়ে ধরল তারানাথের দিকে। এক মুহূর্ত বিলম্ব না করে তারানাথ পুরো জলটা খেয়ে নিল এক ঢোকে। একটা তৃপ্তিমূলক শব্দ করে বলল, আমাকে মন্দিরের বারান্দায় বসতে বলে মহাপুরুষ স্নান করতে গেলেন। আমি আনমনেই মন্দিরের বারান্দায় বসে বাড়ির ছাদের দিকে তাকালাম। দেখলাম ওখানে গোটা তিনে কাক বসে মুখে কি একটা নিয়ে টানাটানি করছে। বাড়ির ছাদে কাক বসা মোটেও শুভ সংকেত নয়। আমি স্থির দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইলাম। এমন সময় যে বস্তুটা নিয়ে ওরা টানাটানি করছিল সেটা উপর থেকে বাড়ির উঠোনে পড়ল। এবার আমি সেদিকে এগিয়ে গেলাম। নির্দিষ্ট স্থানে পৌঁছে দেখি একটা পচা মাছের মাথা উঠোনে পড়ে কয়েক খণ্ড হয়ে গেছে। ওইটুকুনি জিনিসের বিশ্রী পচা গন্ধে দাঁড়িয়ে থাকাটা ছাড়া আমার উপায় নেই। ঘটনার অলৌকিকতা আরো বাড়ল যখন ওই কাক তিনটে আমায় তোয়াক্কা না করেই তীরের গতিতে আমার সামনে থেকে ওই পচা টুকরোগুলো ঠোঁটে বাঁধিয়ে নিয়ে চলে গেল। আমি খানিক পিছিয়ে এলাম। ঠিক তখনই জীবন ঘর থেকে বেরিয়ে এসে বলল, কাকাবাবু, দেখেছেন মানসিক বিকৃতি কতটা হয়েছে? আপনি এখানেই দাঁড়িয়ে আছেন আর... জীবন, তুমি ব্যস্ত হইও না, এসো মন্দির চত্বরে এসো, তোমার সাথে বিশেষ কথা রয়েছে। আমি গতকালের ঘটনার ব্যাপারটা আর উল্লেখ না করেই বললাম, আচ্ছা জীবন, তোমার বিয়ে হয়েছে কোন গ্রামে? কাকাবাবু, আমার শ্বশুর বাড়ি ময়না চাঁদা। পরিবারে কে কে আছে বৌমার? পরিবারের লোক বলতে তেমন কেউই ছিল না। ওর মামা বিয়ের প্রস্তাব নিয়ে আসে আমাদের বাড়িতে। শুনেছি বিয়ের আগে ওই গ্রামেও একাই থাকত। আমার বাবা ছিলেন খুব জনদরদি মানুষ। প্রস্তাবটি আসার পর আর অপেক্ষা করেননি। আমিও আপত্তি করিনি, কারণ বাবার ওপরে কথা বলতে শিখিনি ছোট থেকে। তাছাড়া... এমন সময় ওই কৃষ্ণবর্ণ ব্যক্তি এসে হাজির হলেন। বললেন, যাও জীবন, বৌমাকে নিয়ে এসো, সূর্যাস্তের সময় হলো বলে। জীবন নির্দেশ অনুযায়ী ব্যস্ত হয়ে বাড়ির ভেতরে চলে গেলে আমি বললাম, বাবা, জীবনের স্ত্রী কি অমঙ্গলা? মানে আমি বলতে চাইছি... তুমি ঠিকই ধরেছ। অমঙ্গলা না হলে গ্রহণের প্রস্তাব জানা সত্ত্বেও কেউ নিজের নবাগত শিশুর ওপরে এত বড় ঝুঁকি কি নিতে পারে? তারানাথ, এই স্থানে আমি থাকতে পারবো না। আজ পুজো শেষে আমি বিদায় নেব এই অঞ্চল থেকে, কিন্তু তুমি মন দিয়ে শুনে নাও তোমাকে ঠিক কি কি করতে হবে।
রামজয়পুর শ্মশান পেরিয়ে পূর্ব দিকে যে জলাকীর্ণ জায়গাটা আছে, ওই স্থানটি এই কর্মের জন্য অনুকূল। তুমি কাল সন্ধ্যায় ওই জঙ্গল পেরিয়ে নদী তীরের একটি জায়গা পরিষ্কার করে প্রথমে এক ডুবে পূবমুখী হয়ে স্নান করে নেবে। আমি তোমার জন্য আজ একটা পঞ্চগব্য তৈরি করে দিয়ে যাব। শুক্রাচার্যকে তুষ্ট করা কিন্তু বড়ই কঠিন কার্য তারানাথ, অন্যথায় এই শুক্রাচার্য সমস্ত রামজয়পুরকে ভস্মীভূত করে দিতে পারে। তোমার প্রধান কাজ হবে তাকে আহ্বান করে এই গ্রাম ও জীবনগিন্নির তরফ থেকে তার চরণে বলির রক্ত সমর্পণ করা। এবং মনে রেখো, যখন সে রক্তপানে মত্ত থাকবে, তুমি আমার দিয়ে যাওয়া ওই পঞ্চগব্য আহুতি দেবে ওই ধুনোর আগুনে। পরিবেশ উত্তাল হবে, প্রকৃতি বিপর্যয় হবে, কিন্তু তারানাথ, তোমায় ভয় পেলে চলবে না। মনে রাখবে, আমি তোমার সাথে সদা সর্বদা থাকব। এতক্ষণে আমার ভয় হলো না, তার মানে এরপর যা করার আমায় একাই করতে হবে। ঠিক তখনই আমার মনের অস্থির ভাবনাটাকে আরো বাড়িয়ে দিল জীবনের রাগান্বিত গলার স্বর। যাবে না কেন? হ্যাঁ, তোমাকে যেতে হবেই। দেখো নিশি, আমি তোমাকে কিচ্ছু বলিনি এতদিন। চলো। জীবনকে বলে এসো, এই মুহূর্তে জোর করাটা কিন্তু ঠিক হবে না। আমি ব্যবস্থা করে দিয়েই যাচ্ছি। তার স্ত্রী যদি এখন না আসতে চায় তবে থাক। আমি নির্দেশ অনুযায়ী দ্রুত চৌকাঠে পেরিয়ে উচ্চস্বরে হাঁক দিলাম জীবনকে। জীবন, জীবন, চলে এসো, চলে এসো। বৌমা না এলেও হবে এখন, তুমি এসো, এসো। জীবন খুবই বাধ্য ছেলে, বলা ভালো এই সময় এমন ছেলের দেখা পাওয়া বিরল। আমার ডাক শুনে মাথা নিচু করে আমার সামনে জীবন এসে বললে, কাকা বাবু, চলুন। দয়া করে কিছু মনে করবেন না। ও কোনো ঠাকুর দেবতাকেই মানে না। এমনটা হওয়ার কারণ কি একটু জানতে পারেন? এতদিন জিনিসটাকে গুরুত্ব দেয়নি। এসো এসো, তুমি চিন্তা করো না। ওকে নিয়ে মন্দিরের বারান্দায় এসে বসলাম। ততক্ষণে এই বিচিত্র মহাপুরুষ পুজো সরঞ্জাম সব গুছিয়ে নিয়েছেন। ডান হাতের তালুতে একটা কাঁঠাল ফল জাতীয় কিছু নিয়ে চোখ বুজে বিড়বিড় করে তিনি কিছু বললেন। তারপর সেটি একটা লাল চেলির কাপড়ে রেখে আমার হাতে তুলে দিয়ে বললেন, তারানাথ, এটা যত্নে রাখবে। শুক্রাচার্য ভোগ গ্রহণকালে এটি ধুনির আগুনে দিয়ে বীজ মন্ত্র জপন করবে। আমি তোমায় মন্ত্রটা দিয়ে যাব। নাও, এবার দেখি গিয়ে একটু পুজোর আসনে বসো তো, আমি দুটো কাজ সেরে আসি। আর বৌমা যখন এলোই না, আমার এখানে আর না থাকলেও চলে। তার শেষ কথাটির মধ্যে কেমন যেন একটা অভিনয়ের ভাব লক্ষ্য করলাম আমি। পরক্ষণেই ভাবলাম উনি নিশ্চয়ই পরিকল্পনার বাইরে কিছু করবেন না। জীবন একেবারে নির্বাক হয়ে গেছে, তাছাড়া ও বলবেও বা কি? এরকম পরিস্থিতিতে অন্তত যে কোনো পুরুষ তার স্ত্রীর সহযোগিতা চায়, কিন্তু সেটাও সে পায়নি। উনি চলে গেলে আমি গিয়ে বসলাম পুজোর সামনে। অনুভব করলাম কেমন একটা অদৃশ্য দৈব ঘেরাটোপের আবদ্ধ হলাম সঙ্গে সঙ্গে। এ কি আর কম ব্যাপার? কেউ না জানুক, আমি তো জানি ওই মহাপুরুষের পরিচয় কি। মন্দিরে ঘোষদের ইষ্টদেবী মা শীতলার বিগ্রহ পেতলের ধাতজ চকচক করছে। মায়ের দিকে তাকিয়ে ভক্তি ভরে একটা প্রণাম করে পুজো শুরু করলাম। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টাও গেল, সেই ব্যক্তি আর ফিরলেন না। পুজো সেরে ঘরে চলে এলাম আমি। রাত 10টা নাগাদ জীবন নিজে এসে আমায় 1 জামবাটি দুধ আর 4টে কলা দিয়ে গেল রাতের খাবার হিসেবে। যদিও এই ব্যবস্থার কথা আমি বলে দিয়েছিলাম, এদিকে আমার মন পড়ে আছে ওই ব্যক্তির চোখের চাউনি আর ভাষা ভাষা কণ্ঠে। একবার ভাবলাম, কই, উনি তো আমায় মন্ত্র দিয়ে গেলেন না, ফলে কাল অবধি কি করে সমস্তটা উদ্ধার করব? এইসব ভাবতে ভাবতে কখন যে ক্লান্ত চোখের পাতা দুটো বুজে গেছে তা বলতে পারবো না।
মাঝরাতে ঘুম ভাঙল একটা খুটখুট শব্দে। চোখ খুলে দেখি সেই মহাপুরুষ এসেছেন আমার ঘরে। আর যে শব্দটা হচ্ছে তা একটি তালপাতার উপরে খাগের কলম চালানোর শব্দ। আমি কিছু বলার আগে উনি বললেন, তারানাথ, তুমি বোধহয় জানো ঈশ্বরের আরাধনা মানুষ করলেই তার ফল পাওয়া যায়। আমি করলে কেবল তাদের নাম মনে করা ছাড়া আর কোনো পৃথক ফল হবে না। তাই আমি ওখান থেকে চলে গিয়েছিলাম। তোমায় মন্ত্র দিয়ে গেলাম তারানাথ। যা যা বলেছি রীতি মেনে সমস্তটা সম্পূর্ণ করবে, এটাই আমার একমাত্র আর্জি। পঞ্চগব্যটা কিন্তু কোনো মতে ভুলো না। এমন সময় একটা বিকট শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। শব্দটা কোনো নিশাচর প্রাণীর, তবে মনে করতে পারলাম না সেটা কি। পরক্ষণেই হতাশ হলাম এটা ভেবে যে এতক্ষণ আমি যে ঘটনার মধ্যে ছিলাম তা আসলে স্বপ্ন। প্রাকৃতিক দুর্যোগের কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছেদ হয়েছে আমি এসে থেকেই দেখছি। আমি মাথার পাশে রাখা হ্যারিকেনের আলোটা একটু বাড়িয়ে বিছানা থেকে নামলাম। সময় আন্দাজ ওই 4:30 হবে। আমি ঘরের একমাত্র জানলাটা খুলে দিয়ে আবার বিছানায় ফিরে আসতে যাব এমন সময় দেখলাম মেঝেতে পড়ে আছে একটি তাল পাতার পুঁথি। বিস্ময়ে আমার শরীর এবার ঠান্ডা হয়ে এলো। তৎক্ষণাৎ সেটি তুলে নিয়ে হ্যারিকেনের সামনে ধরে দেখলাম সত্যি স্বপ্নে দেখা সমস্ত ব্যাপারটাই এই ঘরে ঘটেছে, কিন্তু আমার সেই ঘটনায় আপেক্ষিক উপস্থিতি ছিল না। এমন অলৌকিকতা কি আর সাধারণ মানুষের পক্ষে ঘটানো সম্ভব? তার পরিচয় জানা সত্ত্বেও সত্যি বলছি, যতক্ষণ মানুষটি সামনে ছিল একেবারের জন্য মনে হয়নি যে সে মানবকুলের অংশ নয়। এমন সময় একটা চাপা উত্তেজনার কথোপকথনে আমার ঘোরটা কাটল। শব্দটা আসছে আমার ওই খোলা জানালার দিক থেকে। আমি সন্তর্পণে জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলাম। তোমাদের আগেই বলেছি এই বাড়ির চতুর্দিগন্তে কেবল মাঠ। ফলে তেমনি যদি হয় যারা কথা বলছে তাদের আমার দেখতে পাওয়ার কথা। এবার বুঝলাম কথা হচ্ছে দুজন, একটি ছেলে ও একটি মেয়ের মধ্যে। বোঝার চেষ্টা করো বাসন্তী, আমার সন্তান ওটা। আমি কিভাবে? তোমার সন্তান হয়ে গেলে একই সাথে তোমার স্ত্রীর সাথেও তোমার ভাব জমবে। তুমি মনে রেখো, আমি তাহলে আর কখনো এখানে আসবো না। বুঝতে পারছো না কেন তুমি? এই কণ্ঠ আমার চেনা। জীবন কথা বলছে, কিন্তু এত ভোরে বাড়ির পিছনে গিয়ে ও কি করছে? বিদ্যুৎ ঝলকের মতো মাথায় এলো, একবার জীবনের ঘরের সামনে গিয়ে আমার দেখা দরকার। সে যদি সত্যি বাইরে থাকে তবে তার ঘরের দরজা খোলা থাকবে, কারণ আমি এমন মায়াজালে নিরন্তর পড়েছি। তবে তার ঘরের সামনে গিয়ে যে দৃশ্য আমি দেখলাম তাতে আমার বিচার বুদ্ধি সবটাই ওলট পালট হয়ে গেল। অনুমান অনুযায়ী জীবনের ঘরের দরজা খোলা এবং এলো চুলে খোলা জানলা দিয়ে ঠিক আমারই মতো জীবনকে বাইরে আবিষ্কার করতে চাইছে একটি গর্ভবতী মেয়ে। তোমরা বোঝো সমস্ত ব্যাপারটা। এতক্ষণ যে সুতোয় বাঁধা ছিল তা শুধু ছিঁড়েই যায়নি, তার জট এমন পাকিয়েছে যে আমার একার পক্ষে তা নিষ্পত্তি করা তখন প্রায় অসম্ভব ব্যাপার। আমার মনে হলো এই মুহূর্তে এই মেয়েটির সাথে আমার একবার কথা বলা দরকার। হয়তো আমি এখনো আসল ঘটনার থেকে অনেক দূরে। আমি একটু গলা ঝাড়লাম। মা, তোমার সাথে একটু কথা বলা ছিল। মেয়েটি চমকে উঠে আমার দিকে তাকালো। দিনের আলো তখন পুরোপুরি না ফুটলেও দিবা পূর্বের ম্লান আভা ও ঘরের হ্যারিকেনের আলো মিশ্রিত হয়ে চারপাশটা যথেষ্ট পরিষ্কার হয়ে আছে। আমার দেখে মেয়েটি ঘোমটা টানলো মাথায়। এবার ভালো করে দেখলাম তাকে।
মেয়েটিকে কুৎসিত বললেই হয়তো সঠিক উপমা দেওয়া হবে। গায়ের রং তামাটে এবং নাকের মাথাটা অপেক্ষাকৃত মোটা। লক্ষ্য করলাম চোখের থেকে অবিশ্রান্ত জল গড়িয়ে পড়ছে তার। আমি বললাম, মা বলো তো আসলে ব্যাপারটা কি? মেয়েটি খানিক চুপ করে থেকে ভাঙা গলায় বলল, ঠাকুর মশাই, এখন আপনি ঘরে যান, ও এখনই চলে আসবে। আমি আমি সুযোগ বুঝে আপনাকে সমস্তটা লিখে দিয়ে আসবো। মুখে বলার মতো সময় আমাকে দেওয়া হয় না। আমি অপেক্ষা করব, শুধু একটা অনুরোধ, আমায় দুপুরের আগে সবটা জানতে পারলে পরবর্তী প্রক্রিয়ার এমন সুবিধা হবে। বলে আমি চলে গেলাম আমার ঘরে। অপেক্ষা বেশিক্ষণ করতে হলো না। সকাল 10টা নাগাদ আমায় খাবার দিতে আসার নাম করে মেয়েটি আমার ঘরে এলো। গরম গরম লুচি, আলুর তরকারির থালা নিচে দিয়ে গেল একটি চিরকুট। আমি খাওয়া থালাটি সরিয়ে রাখলাম, কারণ সেদিন আমার জলস্পর্শ করলে চলবে না। চিরকুটটি খুলে পড়লাম, সবটা তাতে লেখা আছে, ঠাকুর মশাই, আমার মতো অভাগীর কথা যে কেউ শুনতে চাইবে এটাই আমি ভাবিনি। এই বাড়িতে আমায় কি হিসেবে বউ করে আনা হয়েছে জানি না, তবে আমি একটুও সুখে নেই। এই বাড়ির প্রতিটা মানুষের লক্ষ্য আমার গর্ভে ধারণ করা সন্তানের ওপর। এছাড়া অন্য কোনো বিষয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। গ্রহণের দিন আমি স্বেচ্ছায় বাইরে গেছি, কারণ আমি জানি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমাকে আর এ বাড়িতে রাখা হবে না। আমায় কলঙ্কিতা, দুশ্চরিত্রা আখ্যা দিয়ে বাড়ির বাইরে বের করে দেওয়া হবে। এবার আপনি বলুন তো, যে মানুষটির সন্তানকে আমি গর্ভে ধারণ করেছি তার রোজ রাতের পর মহিলার গভীর প্রণয়, আর আমার সাথে দিন রাত অকথ্য অত্যাচার ও কটু মন্তব্য করার পরেও আমি কিভাবে নিজের মাতৃত্ব বা বিবেককে অনড় রাখতে পারি? আমি কুৎসিত বলে আমায় দাসী শ্রেণীর মেয়ে বলে ভুল করেছে ওরা। তারা জানেও না আমার আসল পরিচয় কি। যদি আমাকে নিজের মেয়ের মতো মনে করে, দয়া করে এই জীবন কোষের মুখোশটা ছিঁড়ে গ্রামের লোকের সামনে প্রকাশ করে। কথাটি শেষ করতে না পারলেও আমার বুঝতে বাকি রইল না। এবার তোমরাই বোঝো সম্পূর্ণ ব্যাপারটা কোন জায়গায় এসে দাঁড়ালো। তবে আচ্ছা ঠাকুরমশাই, তাহলে এইসব কথা ওই ব্যক্তি ধরতে পারেননি কেন? বুঝতে পারোনি আবার? ওনার পরিকল্পনা আসলে কি ছিল তা ঘটনার শেষ না শুনলে বুঝতে পারবেও না। বেশ, শোনো তবে। সেদিন সন্ধ্যা পর্যন্ত চুপ করে বসে শুধু এটুকু ভাবলাম যে আমার কি করা উচিত, কিন্তু প্রতিবারই মাথায় এটাই এলো যে ওই অবতার আমায় নিশ্চয়ই কিছু ভেবে সব বলে গেছে। আমি আগে সেইটুকুই করব যেটুকুর নির্দেশ আমি পেয়েছি। এখানে একটা ব্যাপার স্পষ্ট, নবজাতকের প্রাণ অতি সংকটে রয়েছে। যে করেই হোক ওই নিষ্পাপ ফুলের মতো প্রাণটাকে আগে আমায় রক্ষা করতে হবে। যেহেতু জীবনের সামনে আজকের কার্যের ব্যাপারে আলোচনা করা হয়েছিল, সেহেতু ঠিক সন্ধ্যা 6টা নাগাদ ও আমার ঘরে এলো। বলল, কাকাবাবু যাবেন না? ওর মুখটা দেখেই মনে হচ্ছিল ছেলেটিকে এখনই পুলিশে দিয়ে দিই, কিন্তু প্রাথমিক কাজকর্ম সারা না হলে এইরূপ অভিব্যক্তির প্রকাশ করা যাবে না। আমি নিশ্চিত আমার আগেই এই ব্যাপারটা সেই মহাপুরুষ জানে। আমি মাথা নেড়ে তখনই বেরিয়ে পড়লাম আমার পুটুলিটা নিয়ে। কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি, চোখ যেন বুজে হাঁটছি মনে হচ্ছে, এতটাই অন্ধকার। রাস্তার পাশে পাতলা জঙ্গলের মধ্যে থেকে ভেসে আসছে ক্লান্ত পেঁচার ডাক। আমি দ্রুত পায়ে এগোতে থাকলাম শ্মশানের দিকে। রামজয়পুরের এই শ্মশানে
আর মৃতদেহ দাহ করা হয় না, সেটা উক্ত স্থানে পৌঁছেই আমি বেশ বুঝতে পারলাম। কোমর পর্যন্ত আগাছার জঙ্গল গজিয়েছে শ্মশান চত্বরে। আমি চত্বর পেরিয়ে বাবার কথা মতো পা রাখলাম তার পাশের জঙ্গলাকীর্ণ অঞ্চলে। অমাবস্যার রাতে জঙ্গলের মধ্যে হাঁটার থেকে কঠিন কাজ বোধহয় আর কিছুই হয় না। কোথায় পা রাখছি, আমার থেকে কত দূরত্বে কোনো বনস্পতি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কোনো কিছুই ঠাহর করার উপায় নেই। বেশ কয়েকবার বাধা পেলাম এরকম কয়েকটি গাছের কাণ্ডে। নদী তীরে এসে পৌঁছলাম এর একরকম ভাবে আরো মিনিট 15 হেঁটে আসার পর। বাবা বলেছিলেন প্রথম কাজ পূর্বমুখী হয়ে স্নান সেরে নেওয়া। আমি তাই করলাম। আলোর প্রয়োজন হয়ে পড়ল অনিবার্য। এতক্ষণ ওই প্রয়োজনের পরিমাণ একই ছিল, কিন্তু তাড়াহুড়োর বসে যে একটা নতুন দেশলাই সাথে নেব সেটা মনে ছিল না। আমার কাছের দেশলাইতে কাঠির সংখ্যা মাত্র 2টি। নদী তীরের সজল বাতাসে তা জ্বালানোর সাহস পাচ্ছিলাম না। পুটুলিতে একটা মোমবাতি ছিল। অনেক সংকোচের পর অবশেষে বাধ্য হলাম সেটি জ্বালাতে। তাড়াহুড়ো করে ধুনির কাঠ জোগাড় করে নদী তীরের একটি স্থান থেকে খেজুর গাছের পাতা নিয়ে পরিষ্কার করে নিলাম। শুক্রাচার্যের যন্ত্র তৈরি করার বিধি ও মন্ত্র সবটাই ওই তাল পাতায় লেখা আছে। ধনির আগুনের সামনে বসে ওই পাতার নির্দেশ অনুসরণে প্রথমে মাটিতে একটা ছক তৈরি করলাম। তারপর ওই চতুর্ভুজের ভেতরে একটি ত্রিভুজ এঁকে বুড়ো আঙুল দিয়ে তার আনুমানিক কেন্দ্রবিন্দুতে রেখে শুরু করলাম মন্ত্রপাঠ। ওং ভৃগুসুতায় বিদ্মহে বিদ্যদেহায় ধীমহি তন্নঃ শুক্র প্রচোদয়াৎ। হেমকুন্দম মৃণলাভং দৈত্যানং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণম্যহম। ওম সোম শুক্রায় নমঃ। মন্ত্রপাঠ করতে করতে প্রথমে যেটা অনুভব করলাম তা হলো একটা গন্ধ। এই গন্ধ তীব্র মদিরার মতো। মধুসুন্দরী দেবীর আবির্ভাবের পূর্বে এই গন্ধ আমি পেয়েছিলাম। চোখ খুলে চারদিকটা দেখে নেওয়ার কৌতূহল হলো মনে মনে, কিন্তু তা করলে তো আমায় চলবে না। এক মনে নিষ্ঠা ভরে আহ্বান করে চলেছি শুক্রাচার্যকে। মনে রেখো, এটা কোনো অপশক্তি সাধনা নয়। এটা যার সাধনা সে স্বয়ং একজন দেবতা। ভৃগুর সন্তান শুক্রাচার্যের বোন হলেন আমাদের মা লক্ষ্মী। তবে এই দেবতাকে তুষ্ট না করতে পারলে তিনি অসুরাধিপতির থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে যেতে পারেন। আকাশের পরিস্থিতি কখন এমন প্রতিকূল হয়েছে তা আমি টের পাইনি। হাতের ওপরে 2 ফোঁটা জল পড়ল বলে মনে হলো। এমন সময় এক বিশাল গর্জনে জানান দিল আকাশ তার বর্তমান অবস্থা। মনে ভয় হলো আমার। বৃষ্টি শুরু হলে তো এখনই ধনির আগুন যাবে নিভে। আমি কি আদৌ শেষ করতে পারবো এই প্রক্রিয়া? মনের চিন্তা মস্তিষ্কে পৌঁছতে যতটা সময়, নিমিষের মধ্যেই আসলো মুষলধারে বৃষ্টি। আমি পুটুলি নিয়ে উঠে পড়তে যাব, এমন সময় শুনতে পেলাম সেই মহাপুরুষের চিৎকার। থামবে না তারানাথ, মন্ত্রপাঠ চালিয়ে যাও। কোথা থেকে এক শব্দটা এলো বুঝতে পারলাম না, কিন্তু আমি সঙ্গে সঙ্গে আবার আসনে বসে শুরু করলাম মন্ত্র উচ্চারণ। ওং ভৃগুসুতায় বিদ্মহে দিব্য দেহায় ধীমহি তন্নঃ শুক্র প্রচোদয়াৎ। হেমকুন্দম মৃণলাভং দৈত্যানং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণম্যহম। ওং সোম শুক্রায় নমঃ। বন্ধ চোখের উপর আলো পড়লে যেমন অনুভূতি হয়, ঠিক তেমন এক অনুভূতির সাথে সাথে শরীরে একটা তাপ অনুভব করলাম আমি, যেন আমি জ্বলন্ত চিতার সামনে বসে আছি। সেই তাপের পরিমাণ এত বাড়লো আমি আর কৌতূহল হয়ে চেপে রাখতে পারলাম না। তাকিয়ে যা দেখলাম তাতে এমন দৃশ্যের সাক্ষী এই শেষ জীবনে এসে হব সেটা আমি এখনো ভাবতে পারছি না। দেখলাম দিক দিগন্ত প্লাবিত করার মতো বৃষ্টির মধ্যেও আমার পাশের জঙ্গলের ভিতরে যেন দাবানল লেগেছে।
বৃষ্টির জলে সে আগুনের স্পর্ধার কোনো পরিবর্তন নেই। মন্ত্র উচ্চারণের গতি উত্তেজনার সাথে সাথে বৃদ্ধি পেল আমার। আমি বুঝতে পারছি এই তাণ্ডব ঘটানো সম্ভব একমাত্র কাল ভৈরবের পক্ষেই। পঞ্চানন ছাড়া এই ক্ষমতা অন্য কারণ নেই। তার রোষে ভরা ললাটে সর্বদা অগ্নিদেব বর্তমান। সৃষ্টিকর্তা ব্রহ্মার আদিতে পঞ্চমুখ ছিলেন শিব পঞ্চানন। ব্রহ্মা শিবের থেকে অধিক গুরুত্ব দাবি করেন এবং অসম্ভব অহংকার প্রকাশ করতে থাকেন। ক্রুদ্ধ শিব ব্রহ্মার পঞ্চমস্তকটি কর্তন করেন। এতে শিবের উপরে ব্রহ্মহত্যার পাপ অর্পণ হয়। ব্রহ্মা কপাল হাতে নিয়ে শিবকে একটি দীর্ঘ সময় ভ্রাম্যমান অবস্থায় কাটাতে হয়। এই ভ্রাম্যমান শিবরূপী কাল ভৈরব। আশা করি এবার আর তোমাদের বুঝতে বাকি নেই যে আমি কোন পরিস্থিতির সামনে বসে মন্ত্রপাঠ করছি। বৃষ্টির পরিমাণ যত বাড়ছে তত বাড়ছে রোষানলের আগুনের তেজ। পরক্ষণে লক্ষ্য করলাম এক শ্বেত বস্ত্র পরিহিত দীর্ঘকায় পুরুষ জঙ্গল সম্মুখে এসে দাঁড়ালেন। তার শরীরের থেকে নির্গত হচ্ছে নীল আলোর ছটা। অগ্নিদগ্ধ প্রান্তরের উদ্দেশ্যে প্রণাম করে উনি বললেন, আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি দেবাদিদেব। আপনি পঞ্চগব্য আহুতি দিয়ে যজ্ঞ সম্পন্ন করুন। বিধির বিপরীত করতে পারে আপনার ইচ্ছেতে। শুধু আপনি এই তাণ্ডব লীলা বন্ধ করুন পরমেশ্বর। কথাটা স্পষ্ট আমার কানে এলো। আমি দ্রুত আমার পুটুলিটা হাতিয়ে কাল বাবার দিয়ে যাওয়া সেই ছোট্ট চেলি কাপড়ে বাঁধা বস্তুটি খুঁজতে শুরু করলাম। কিন্তু তারানাথ থামল। দেখলাম তার চোখের কোণ থেকে আবার জল বেরিয়ে এসে জমল তার কানের উপর। কিশোরী প্রশ্ন করল, কিন্তু কি ঠাকুরমশাই? শরীরের সাথে সাথেই মস্তিষ্ক যারে বৃদ্ধ হয়, তা এমন একটি মর্মান্তিক স্মৃতির সাক্ষী না হলে হয়তো অনুভব করতে পারতাম না। পঞ্চগব্য আমায় দেওয়া হয়েছিল ওই মন্দির প্রাঙ্গণে বসে। আমি পুজো দেওয়ার সময় সেটিকে যত্নে ঠাকুর ঘরের এক কোণে রেখেছিলাম, কিন্তু সাথে করে নিয়ে আসার কথা একেবারেই ভুলে গেছি। তন্ন তন্ন করে সবকিছু পুজো পেলাম না নির্দিষ্ট বস্তুটি। বৃষ্টি থামল। সামনের জঙ্গলের নিভে যাওয়া আগুনের ধোঁয়া উঠল আকাশ পর্যন্ত। আমি ভেজা গায়ে অসহায়ের মতো বসে আছি ধুয়ে যাওয়া ধুনির পোড়া কাঠের পাশে। বোধহয় অজ্ঞান হয়ে পড়েছিলাম আমি। এমন সময় কাঁধের উপর একটা বলিষ্ঠ হাতের স্পর্শে চমকে উঠলাম। তারানাথ, ভুলটা আমারই বোঝা উচিত ছিল যে তোমার এখন বয়স হয়েছে। তবে বিধাতার আদালতে যে এখনো সুষ্ঠু বিচার হয় তার প্রমাণ তো পাওয়া গেল। আরতিমা বিধি ভঙ্গ করেছে ঠিকই, এবং তার ফলাফল সবার জন্য এক হওয়া উচিত। কিন্তু ওদিকে জীবন তার গোপন প্রণয় লুকিয়ে রেখে যদি বংশের প্রদীপ রক্ষা করতে চায়, সেটা বিধাতা মেনে নেবে কি করে? যাক, তোমার পঞ্চমুণ্ডির আসনটা কোনো মতেই ছেড়ো না। আর ওই যে বলেছিলাম, আমি যখনই আসবো তোমার কিছুটা মন খারাপ দিয়ে যাব। এবারেও তাই গেলাম। মনে রেখো, চলতে হবে এখন তোমাকে অনেকটা পথ। বিদায়। সত্যি আবার আমায় একরাশ মন খারাপ দিয়ে চলে গেল মানুষটা। আমি ধীরে ধীরে ফিরে এলাম জীবন ঘোষের বাড়িতে। তখন রাত প্রায় 9টা। বাড়ির সামনে বেশ একটা ঘিঞ্জি জমেছে দেখলাম। ভিড় ঠেলে ভেতরে ঢুকতেই জীবন ঘোষ আমার হাত চেপে ধরে কাঁদতে শুরু করলো। বলল, কাকাবাবু, এ কি হয়ে গেল? একসাথে 3টে মানুষ চলে গেল আমায় ছেড়ে। এটাই কি আমার নিয়তি ছিল কাকাবাবু? এটাই কি আমার নিয়তি ছিল? কান্না করে আর কোনো লাভ নেই জীবন। তোমার এটাই শাস্তি ছিল। নিজের স্ত্রীকে প্রতিনিয়ত নির্যাতন করে যাচ্ছিলে সবার চক্ষুর আড়ালে। তারই সাথে চলছিল তোমার গোপন প্রণয়। লোকের সামনে বলতে আপত্তি নেই, আজ তোমার বলা মিথ্যের শাস্তি ভোগ করছো তুমি নিজে, এবং বাকি সারা জীবন এইটাই ভোগ করতে হবে তোমায়।
আমি তো কোন ছাড়। যে তোমার বাড়িতে আগে এসেছিলেন উনি তোমার নারী নক্ষত্র কুণ্ডলী সব জানতেন। তোমার অভিনয়ের সাথে তাল মিলিয়ে তাকেও মিথ্যার আশ্রয় নিতে হয়েছিল শুধু ওই নিষ্পাপ সন্তানটিকে রক্ষা করার জন্য। তবে কি বলতো, অদৃষ্টের লিপি খণ্ডাবে কে? তারানাথ চুপ করল। আমি প্রশ্ন করলাম, 3 জন মারা গেছে বলতে আরেকজন কি? তারানাথ মাথা নিচু করে বলল, আর একজন হলেও জীবনের গোপন প্রণয়ী। বাড়ির পিছন দিকের মাঠে তাকে মৃত অবস্থা আবিষ্কার করে গ্রামের এক কৃষক। যে মেয়ে সমস্তটা জেনেও একটি গর্ভবতী মেয়ের পাশে দাঁড়াতে পারে না, তার পরিণতি তো এটাই হওয়া উচিত, কি বলো? জাত সাপের কামড়ে মারা গেছে মেয়েটি। কিন্তু আমার ওই একটা ভুলের জন্য একটা নবাগত শিশু ভূমিষ্ঠ হতে পারল না। ওই ভুলটা যদি না করতাম তবে হয়তো আরতি বা তার সন্তানকে চলে যেতে হতো না। ঈশ্বরের কি লীলা দেখো! মৃত শিশুর যন্ত্রণা এমন বিদ্রোহী অপমান বৈষ্ণব মা কি সহ্য করতে পারে? তাই তার আগেই দুজনকে একত্রে আগলে নিলেন। আর নয় বুঝলে কিশোরী, আমার দ্বারা বোধ হয় আর হবে না এসব। কিন্তু ঠাকুরমশাই, কাল ভৈরব যে আপনাকে বলে গেল আপনাকে এখনো অনেক দূর হাঁটতে হবে। ওনার দেওয়া মন খারাপই বহন করতে হবে আমায়, যতদিন না নতুন কোনো ঘটনার মধ্যে অনেক আনন্দ খুঁজে পাচ্ছি। ঠিক আগের বারের মতোই আমি ঠিক করেছি সুস্থ হয়ে উঠলে বেশ কয়েকদিন রামজয়পুরে গিয়ে থাকব। মনটা খুব টানছে জানো তো আমার। আজ তোমাদের সামনে কথাগুলো বলতে পেরে নিজেকে সত্যি একটু হালকা লাগছে। আচ্ছা, বলছি, আমার একটা অনুরোধ আছে তোমাদের কাছে, রাখবে? এ কি বলছেন ঠাকুরমশাই? আপনি নিশ্চিন্তে বলুন কি বলতে চাইছেন। তারানাথ চোখের কোণায় নেমে আসা জল মুছে নিয়ে বলল, তোমরা কোনোদিনও আমায় ছেড়ে যেও না। অন্তত সপ্তাহে একবার আমার সাথে এসে দেখা করো। ঘটনাটা শুনেই বুঝতে পারছো, এইবার তারানাথ তান্ত্রিক সত্যি বৃদ্ধ হয়েছে।